হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তোমরা দেখছো টার্গেট বায়োলজি। যারা রেগুলার ক্লাস করছো তারা জানো যে আমরা আগের দিন পর্যন্ত ব্রিদিং অ্যান্ড রেসপিরেশনের যে ভিডিও আপলোড করেছিলাম তাতে এক্সচেঞ্জ অফ গ্যাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে যে বিষয়বস্তু রয়েছে সেটা হলো ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। আমরা আগের দিনের ভিডিওতেই উল্লেখ করে দিয়েছিলাম যে অ্যালভিওলায় যে এক্সচেঞ্জ চলছে বা সেলের পাশে ব্লাড ভেসেলের সঙ্গে যে এক্সচেঞ্জ চলছে সেই এক্সচেঞ্জ তো শুধুমাত্র অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এক্সচেঞ্জ চলছে, কিন্তু আলটিমেট ব্লাডের মাধ্যমে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের পরিবহন কিভাবে সম্পন্ন হচ্ছে, কারা নিয়ে যাচ্ছে অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডকে, আর সেই নিয়ে আলোচনা কিন্তু আমাদের এই ভিডিওর বিষয়বস্তু। দেখো, আমাদের আরবিসির মধ্যে আমরা জানি রয়েছে হিমোগ্লোবিন, হ্যাঁ, যেখানে হিম এবং গ্লোবিন দুটো পার্ট রয়েছে। হিম পার্ট যেটা মানে যেখানে আয়রন রয়েছে এবং গ্লোবিন পার্ট যেটা কি প্রোটিন। যদি আমরা নর্মাল একবার হিমোগ্লোবিনের স্ট্রাকচারটা দেখে নিই তাহলে সেখানে দেখবো, আমরা যদিও বায়োমলিকুলসের সময় যখন প্রোটিন পড়েছিলাম তখন প্রোটিনের 4 ডিগ্রি স্ট্রাকচার পড়ানোর সময় এগুলো বলা হয়েছিল। এখানে 4টে গ্লোবিন প্রোটিন আছে এবং তার সঙ্গে পরফাইরিং রিং দিয়ে যুক্ত করা আছে 4টে গ্লোবিন প্রোটিনকে। এখানে ব্লু কালারের যেগুলো আঁকা আছে সেগুলো 4টে গ্লোবিন প্রোটিন, আর এখানে প্রত্যেকটা জায়গায় একটা করে হিম গ্রুপ আছে। 4টে জায়গায় 4টি হিম গ্রুপ আছে যেখানে অক্সিজেন লেখা আছে আপাতত। তার মানে এখানে 4টে গ্লোবিন প্রোটিন এবং 4টে হিম গ্রুপ দিয়ে একটা পরফাইরিং রিং দিয়ে অ্যাটাচমেন্ট করানো আছে একটি হিমোগ্লোবিনকে। আর যেখানে 4টে যে এফি গ্রুপ রয়েছে আর কি, 4টে গ্রুপে একটা করে অক্সিজেন ক্যারি করতে পারে, মানে ম্যাক্সিমাম 4 অণু অক্সিজেনকে ক্যারি করতে পারে একটা হিমোগ্লোবিন। এখন ট্রান্সপোর্ট অফ গ্যাস মানে আমাদের দুটো বিষয়ে ট্রান্সপোর্ট করাতে হবে, একটা হলো অক্সিজেনের ট্রান্সপোর্ট আর একটা হলো কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্টেশন। তো প্রথমেই আমরা এখানে অক্সিজেনের ট্রান্সপোর্টেশন নিয়ে আলোচনা করব। পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। নিচের দিকে যে কার্ভ নিয়ে আলোচনা করা হবে সেটা তো আরও বেশি ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে মানে ভীষণই ইম্পর্টেন্ট আর কি। প্রচুর কোশ্চেন এখান থেকে আসে। আর 11-এর জন্য এই ট্রান্সপোর্ট অফ গ্যাস নর্মাল যে লেখা সেগুলো দিয়ে পরীক্ষায় কিন্তু কোশ্চেন থাকবে। দেখো, অক্সিজেনের ট্রান্সপোর্ট প্রথমে যদি আমরা বলি তাহলে অক্সিজেন গ্যাস রূপে মানে একদমই ফিজিক্যাল সলিউশন মানে ডিজলভড কন্ডিশনে গুলে গিয়ে প্লাজমার সঙ্গে গুলে গিয়ে ট্রান্সপোর্ট হয়ে যাবে মোটামুটি 3% মতো। টোটাল যে পরিমাণ অক্সিজেনকে আমরা ইনহেল করছি, আমরা আমাদের অ্যালভিওলাই পর্যন্ত পৌঁছে দিচ্ছি, সেই অক্সিজেনের ব্লাডে প্রবেশ করার পর মানে এক্সচেঞ্জ হওয়ার পর ব্লাডে প্রবেশ করার পর প্লাজমা তার বহন করার দায়িত্ব নিয়েছে। যদি প্লাজমা বহন করার দায়িত্ব নেয় তাহলে সেটা 3%। প্লাজমা আমরা জানি জলীয় দ্রবণের একটি অংশ হিসাবে আমরা পাবো, যেখানে জলের সঙ্গে দ্রবীভূত অবস্থায় বা ডিজলভড কন্ডিশনে গুলে চলে যাচ্ছে। তার পার্সেন্টেজটা আমরা খেয়াল করছি মাত্র 3%। ব্লাডের মধ্যে দুটো কন্টেন্ট আমরা পাচ্ছি, একটা হলো ব্লাড প্লাজমা আর একটা হলো ব্লাড কর্পাসেল। হ্যাঁ, রক্ত মানে প্লাজমা তো জানো সবাই, আর ব্লাড কর্পাসেল মানে রক্তকণিকা। এখানে আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট 3টে আছে। তো যারা আরবিসি রয়েছে মানে লোহিত রক্তকণিকা রয়েছে, সেই আরবিসির মধ্যে রয়েছে হিমোগ্লোবিন, আর যে হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করে 97%। তার মানে রক্ত অক্সিজেন ক্যারি করার ক্ষেত্রে মেন দায়িত্ব দিয়েছে হিমোগ্লোবিনকে, আর যারা আছে লোহিত রক্তকণিকায়। ওকে, এবার লোহিত রক্তকণিকার শেপ সাইজ কীরকম হয়েছে সেই সমস্ত নিয়ে আমরা বডি ফ্লুইড অ্যান্ড সার্কুলেশনে গিয়ে আলোচনা করব। কেন এরকম হয়েছে, কী সুবিধা পেয়েছে সে সমস্ত নিয়ে ওখানে আলোচনা হবে। এখানে বিষয়বস্তু অনেকটা সোজা, সেটা হলো যে কিভাবে পরিবহন করছে। দেখো, আমরা বলছি হিমোগ্লোবিন Hb4 হিমোগ্লোবিনকে বলা হয়। তো এখানে অবশ্যই অ্যাডাল্ট হিমোগ্লোবিনের কথা বলা হয়েছে। হ্যাঁ, অনেক রকমের টাইপ হয়। হ্যাঁ, HbA যেমন ধরো HbA ফর অ্যাডাল্ট হিমোগ্লোবিন, HbF ফর ফিটাস হিমোগ্লোবিন, HbS ফর সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে হিমোগ্লোবিন। এরকম অনেক হিমোগ্লোবিনের টাইপ আছে। আমরা তো নর্মাল যেটা অ্যাডাল্টদের ক্ষেত্রে পরিণত বয়স যারা, তাদের ক্ষেত্রে আমরা হিমোগ্লোবিনের ব্যাপার নিয়ে আলোচনা করছি। তো একটা হিমোগ্লোবিন আমরা এখানে বলেছি ম্যাক্সিমাম 4 অণু অক্সিজেনকে ক্যারি করতে পারে। তো যদি 4 তাই হয়, একটা হিমোগ্লোবিন যদি ম্যাক্সিমাম 4 অণু অক্সিজেনকে ক্যারি করে, তাহলে যে স্ট্রাকচারটা ফর্ম করছে সেটা হলো অক্সি হিমোগ্লোবিনের স্ট্রাকচার Hb4O8। এটা হলো অক্সি হিমোগ্লোবিনের স্ট্রাকচার। এখানে একটা জিনিস খেয়াল করবে, এদের রিভার্সেবল রিয়াকশানে দেওয়া আছে।
তার মানে যেমন হিমোগ্লোবিন অক্সিজেনকে ধরে নিতে পারে, দিয়ে অক্সিহিমোগ্লোবিন তৈরি করতে পারে, ঠিক টাইম বুঝলে ছেড়েও দিতে পারে। আর এই ব্যাপারটাই হয়েছে আগের ভিডিওতে দেখা, ঠিক এই জায়গায় ছিল অ্যালভিওলাই আর এই জায়গায় ছিল সেল। অ্যালভিওলায় ঘটনাটা ঘটেছিল, এটা হয়েছিল, এই দিকে রিয়াকশানটা ঘটেছিল, আর সেলে গিয়ে এই দিকে রিয়াকশানটা ঘটেছিল। একটু খেয়াল করলেই বুঝতে পারবে, আগের ভিডিও যদি দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে, নাহলে আগের ভিডিওটা একবার দেখে নাও। আমরা বলতে চাইছি অ্যালভিওলায় যখন চলছে এক্সচেঞ্জ, যখন আমরা বলছিলাম যে অক্সিজেন অ্যালভিওলাই থেকে ব্লাড ভেসেলের মধ্যে প্রবেশ করছে, হ্যাঁ করে তো গেল, তারপর কাউকে তো রিসিভ করে নিতে হবে, ধরে নিতে হবে, আর সেই ধরার দায়িত্ব নিয়েছে মেনলি হিমোগ্লোবিন। তাহলে একটা হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেনকে ধরে নিল, অ্যালভিওলাইয়ের কাছে যে বায়ুতলীয় মানে অ্যালভিওলাইয়ের কাছে যে ব্লাড ভেসেল রয়েছে সেখানে ধরে নিল, আর হয়ে গেল অক্সিহিমোগ্লোবিন। এই অক্সিহিমোগ্লোবিন এবং ব্লাডের মধ্যে ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করতে করতে এমন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে যেখানে অক্সিজেনের ডেফিসিয়েন্সি বোঝা যাচ্ছে, যে পাশের সেলটা অক্সিজেন ডেফিসিয়েন্সিতে ভুগছে। মাথায় তো এটা আসতেই পারে যে কোথায় গিয়ে ছাড়বে, কোন সেলে গিয়ে, যে কোনো সেলে গিয়ে ছেড়ে দেবে না, তা কেন ছাড়বে? সেটা হলো ব্লাড সমস্ত কন্টেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যার যা দরকার তুলে নেবে, বুফে সিস্টেমের মতো আর কি, যার যা দরকার তুলে নেবে। এখন এই ব্লাডের মধ্যে অক্সিহিমোগ্লোবিন তৈরি করে দিয়েছে, সেই অক্সিহিমোগ্লোবিন নিয়ে গোটা বডিতে ঘুরে বেড়াচ্ছে। যে সেল দেখতে পাচ্ছে, মানে যে সেলের ক্ষেত্রে অক্সিজেন কম আছে, অটোমেটিক এই দিকের রিয়াকশানটা হয়ে যাবে, মানে অক্সিহিমোগ্লোবিন ভেঙে আবারও হিমোগ্লোবিন এবং অক্সিজেনে পরিণত হবে। তো অক্সিজেন টুক করে সেলে ঢুকে পড়বে, হিমোগ্লোবিন ফাঁকায় ঘুরে মানে আসছে, তবে ফাঁকা আসবে না, আসার সময় আরেকজনকে নিয়ে চলে আসবে, তার নাম কার্বন ডাইঅক্সাইড। আমরা অনেকে জানি, ধরো এরকম হয়, ধরো এখান থেকে একটা লরি, এক লরি খড় বোঝাই করে ধরো ঝাড়খণ্ড নিয়ে গেল, তাহলে এক টিপের ভাড়া পেলো, খড় নিয়ে যাওয়ার জন্য ভাড়া পেলো একজনের কাছ থেকে। এবার ধরো ঝাড়খণ্ড থেকে যদি গাড়িটা ফাঁকা ফিরে আসে, তাহলে তুলনামূলক লস। তাহলে ওদের কন্ট্যাক্ট করা থাকে ওখানকার কিছু জিনিস মানে লোকজনের সঙ্গে, যে আসার সময় ওখানকার কোনো মাল এখানে হয়তো কলকাতায় ছাড়তে হবে, তো ওখান ধরো এক বস্তা কিছু নিয়ে এসে এক লরি কিছু নিয়ে এসে কলকাতায় ট্রান্সপোর্ট করলো। তাহলে এই টিপেরও পেলো একজনের কাছ থেকে, আর ওই টিপেরও পেলো একজনের কাছ থেকে, ব্যাপারটা অনেক লাভজনক হলো। তাহলে এখানে সেলের কাছে এসে কার্বন ডাইঅক্সাইড সেলের কাছে এসে হিমোগ্লোবিন যখন অক্সিজেনকে ছেড়ে দিল, তখন সেই হিমোগ্লোবিনটা আবারও অ্যালভিওলার কাছে পর্যন্ত ফাঁকা ফিরে যাবে। কেন যাবে ফাঁকা ফিরে? কার্বন ডাইঅক্সাইড তো রয়েছে সেলের কাছে, তো তখন কার্বন ডাইঅক্সাইডকে ধরে নেবে, আর সেই কার্বন ডাইঅক্সাইডকে নিয়ে অ্যালভিওলাই পর্যন্ত চলে যাবে। এইভাবে হিমোগ্লোবিন হেল্প করছে। ওকে, তো যাই হোক, আমরা হিমোগ্লোবিনের কার্বন ডাইঅক্সাইডের ব্যাপারটা তো পরে দেখছি, আমরা এখন আপাতত অক্সিজেন নিয়ে ব্যস্ত। এখানে কি হচ্ছে দেখো, 100 ml যদি ব্লাড দেখি, এটা নর্মাল ব্যাপার, 100 ml ব্লাডের মধ্যে 14.6 বা 8 পর্যন্ত, আমরা 15 যদি ধরে নিই গ্রাম হিমোগ্লোবিন থাকে, নর্মাল ভ্যালু। আমরা যখন হিমোগ্লোবিনের টেস্ট করি, আমরা যখন ব্লাড টেস্ট করি, ব্লাডের তো হাজারো টেস্ট হয়, যদি আমরা হিমোগ্লোবিনের টেস্ট করি তাহলে হিমোগ্লোবিনের নর্মাল ভ্যালু হলো ওই 14.6 mg পার DL পার ডেসিলিটার, মানে 100 ml রক্তে। এবার প্রত্যেক গ্রাম হিমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করার ক্ষমতা রয়েছে 1.34 ml। অক্সিজেন তো লিকুইড আকারে ধরতে হবে, হ্যাঁ, তো সেখানে 1.34 ml অক্সিজেনকে ক্যারি করতে পারে 1 গ্রাম হিমোগ্লোবিন, এইভাবে ধরে। সেখানে 100 গ্রাম হিমোগ্লোবিন, 100 গ্রাম ব্লাডে আমরা বলছিলাম যে মানে একটা 100 ml ধরবো, হ্যাঁ, 100 ml ব্লাডে 15 গ্রাম মতো হিমোগ্লোবিন রয়েছে, তাহলে সেই 15 গ্রাম হিমোগ্লোবিন ম্যাক্সিমাম প্রায় 20 ml এর কাছাকাছি অক্সিজেনকে ক্যারি করতে পারে। তার মানে দাঁড়ালো যেটা 100 ml রক্ত 20 ml মতো অক্সিজেনকে ক্যারি করতে পারে। কেন হঠাৎ এটা কেন? এটা দিয়ে কোশ্চেন আছে, এটা দিয়ে কোশ্চেন আসবে অবশ্যই, 11-এ আসবে না, নিট বা এগ্রিকালচারাল যে কোশ্চেনগুলো থাকে তার মধ্যে এই ধরনের কোশ্চেন দিয়ে দিতে পারে, দিয়ে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনের মতো করতে দিতে পারে, যে এখানে এত যদি হয় তাহলে এত ml ব্লাড, তাহলে কত ml অক্সিজেন রয়েছে, হ্যাঁ। তো সেখানে দুটো জিনিস মনে রাখতে হচ্ছে, এই ভ্যালুটা তোমাকে মনে রাখতে হচ্ছে, আর এই ভ্যালুটা মনে রাখতে হচ্ছে, যে 100 গ্রাম হিমোগ্লোবিন 100 গ্রাম ব্লাড কত হিমোগ্লোবিন ক্যারি করে, আর পার গ্রাম হিমোগ্লোবিন কত ml অক্সিজেনকে ক্যারি করে। তাহলে এটা জানতে পারলেই কিন্তু আমরা ক্যালকুলেশনটা ইজিলি করে দেবো, কোনো ব্যাপার না, 5-6 অঙ্ক হয়ে গেল, ঠিক আছে। যাই হোক, এর পরের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আমরা এই মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপারটাকে বোঝাতে গিয়ে উপরেগুলো একটু মুছে দেবো, তাহলে এর গুরুত্ব মনে হয় একটু বাড়বে।
কারণ এরকম ছোট জায়গার উপর রেখে দিলে বা বুঝিয়ে দিলে হয়তো ভাববে যে এটা কোনো গুরুত্বই নাই। এটা কিন্তু ব্যাপক গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা পড়তে চলেছি। সেটা হলো অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ। যদি তোমরা কম্পিটিটিভ এক্সামের জন্য খাটো, মানে নিট বা এগ্রিকালচার, তাহলে বুঝতে পারবে যে এই কোশ্চেনটা এই চ্যাপ্টারতে এলে প্রচুর আসবে, বারবার আসবে কোশ্চেনটা। সেটা কি, যে হিমোগ্লোবিন যখন অক্সিজেনকে কাছে পায় তখন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে হিমোগ্লোবিন অক্সিজেনকে ধরে। হিমোগ্লোবিন অক্সিজেনকে কাছে পেলেই কি ধরে নেবে? আর কোন কোন ফ্যাক্টর কাজ করবে যেখানে হিমোগ্লোবিন অক্সিজেনকে ধরতে সাহায্য করবে? মানে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিন যে বাইন্ড করবে, সেই বাইন্ডিংয়ের 5টা ফ্যাক্টর রয়েছে। এই ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে বাইন্ড করে। যদি নর্মাল দেখি, আমরা নর্মাল যদি দেখি, এখানে মাঝের যে লাইনটা টানা আছে, দেখো দুপাশে দুটো ডটেড লাইন টানা আছে, মাঝের লাইনটা কিন্তু ডটেড না, এই লাইনটা, এটাকে সিগময়েড কার্ভ বলা হয়। অনেক জায়গাতেই আমরা সিগময়েড কার্ভ পাই। এখানেও কিন্তু অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভের সিগময়েড কার্ভ। সেটা কি, এই দিকটা হলো এক্স অ্যাক্সিস বরাবর হলো পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন, এক্স অ্যাক্সিস বরাবর পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন, অক্সিজেনের প্রেশার কত আছে, ওকে, বা অক্সিজেনের ঘনত্ব কত আছে, এসব ধরতে পারো। আর এই দিকটা ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ধরতে পারি হিমোগ্লোবিন স্যাচুরেশন, কত অক্সিজেন বাড়ানোর সঙ্গে সঙ্গে হিমোগ্লোবিন কতটা স্যাচুরেটেড পজিশনে আসছে, সম্পৃক্ত অবস্থায় আসছে, মানে আর ধরতে পারবো না এই অবস্থায় আসছে, বা ঠিকঠাক ধরেছি এই অবস্থায় আসছে। যদি বলো অক্সিজেন প্রথমে যখন বাড়ানো হচ্ছে, অক্সিজেনের প্রেশার যখন বাড়ানো হচ্ছে, পরিমাণ যখন বাড়ানো হচ্ছে, তখন কিন্তু কার্ভ আস্তে আস্তে উপর দিকে উঠছে, আস্তে আস্তে, প্রথম দিকে কিছুই ওঠে নাই, তারপরে আস্তে আস্তে উঠছে। একটা লেভেল পর্যন্ত গিয়ে অক্সিজেনের কার্ভটা হুড় করে উঠলো। ওই আমরা ল্যাগ ফেজ, লগ ফেজ, এরকমই বিভিন্ন ফেজ, প্ল্যান্ট গ্রোথ যখন দেখবো তখন দেখতে পাবো। তো এই পর্যন্ত দেখছিলাম খুব মাইনিউট লেভেলে উঠছিল, তারপর এখান থেকে এই পর্যন্ত পিক লেভেলে উঠতে আরম্ভ করলো। মানে অক্সিজেন যা বাড়ানো হচ্ছে তার তুলনায় অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে ধরার টেন্ডেন্সি অনেক বেশি হচ্ছে। কিন্তু একটা নির্দিষ্ট টাইমের পর দেখা যাচ্ছে একটা স্যাচুরেটেড পজিশনে চলে এলো, সম্পৃক্ত হয়ে গেছে। আর যতই পার্সিয়াল প্রেশার বাড়ানো হচ্ছে, ওর রেট কিন্তু ওপর দিকে না, একটা স্যাচুরেটেড পজিশনে যাচ্ছে, প্যারালালি চলে যাচ্ছে। এটাকে মোটামুটি এসের মতো আকার, তো সিগময়েড কার্ভ বলা হয়। এবার ব্যাপারটা হলো পরীক্ষায় আসে কি, যে কোন কোন ফ্যাক্টরের জন্য কার্ভ ডান দিকে শিফট করবে আর কোন কোন ফ্যাক্টরের জন্য বাঁ দিকে শিফট করবে। খুব ভালো করে বুঝে নেবে ডান দিক বাঁ দিকটা কি। ডান দিক বাঁ দিকটা আর কিছুই না, যদি ডান দিকটা ধরি, এইভাবে যদি ধরি, তার ডান দিকে শিফট করা মানে গ্রাফটা নিচের দিকে নামছে, তার মানে অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ডিং ক্যাপাসিটি কমছে, আর বাঁ দিকে শিফট করছে মানে হলো বাড়ছে, তাই না? এখান থেকে যদি আমরা ডান দিকে ধরে নিই, তাহলে কি হচ্ছে, ডান দিকে শিফট করছে মানে কি, যে ফ্যাক্টরগুলোর কারণে অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ডিং কম করছে বা হিমোগ্লোবিন কম অক্সিজেনকে ধরতে পারছে, সেই সমস্ত ফ্যাক্টর। আর বাঁ দিকে শিফট করছে মানে গ্রাফটা ওপর দিকে উঠছে, তার মানে হলো অক্সিজেন হিমোগ্লোবিনের সঙ্গে আরও বেশি পরিমাণে বাইন্ড করতে পারছে। তো সেই ফ্যাক্টরগুলো কারা? প্রথমেই দেব টেম্পারেচার। দুটোর ক্ষেত্রেই 5টা ফ্যাক্টরই কাজ করছে। উল্টো, টেম্পারেচার যদি বাড়ে, একটু মনে রাখার জন্য একটু জিনিস বলি, সেটা হলো আমাদের বডির তো ফিজিওলজিক্যাল ফাংশনের মধ্যে পড়ছে, আমরা ফিজিওলজি পড়ছি, তো কিছু কিছু ফ্যাক্টর, ধরো জ্বর এসছে, টেম্পারেচার বেড়েছে, তা তোমার অস্বস্তি হবে না, ভালো লাগবে, তুমি এখান থেকেই বুঝতে পারবে। তা তখন অক্সিজেন কম থাকা উচিত না বেশি থাকা, মানে থাকে, এটা বুঝতে পারবে, নর্মালি বুঝতে পারবে। দেহ অ্যাসিডিক কন্ডিশনে চলে গেছে, তাহলে সেখানে আমাদের দেহ ভালো হবে না খারাপ হবে, সেটা আমরা নর্মালিও ফিল করতে পারি। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেছে, তাহলে তখন অক্সিজেন বেশি পাচ্ছি না কম পাচ্ছি, সেটা আমরা নর্মালি বুঝতে পারি। অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে, তা তখন বেশি হবে না কম হবে। আমি বলতে চাইছি বিভিন্ন ফিজিওলজিক্যাল যে স্টেটগুলো রয়েছে, সেই স্টেটগুলোর ওপর ডিপেন্ড করে কিন্তু এই ফ্যাক্টরগুলো আমরা পেয়ে যাচ্ছি। খুব সিম্পল, দেখো, কিন্তু এগুলোই পরীক্ষায় থাকবে আর কি, কোন ফ্যাক্টরের জন্য রাইটে শিফট করে আর কোন ফ্যাক্টরের জন্য লেফটে শিফট করে। যদি টেম্পারেচার বাড়ে, এইভাবে না বুঝতে পারলে, ধরো জ্বর এসছে, তোমার জ্বর এসছে, তখন শারীরিক কষ্ট হচ্ছে বেশি করে, তার মানে আমি ধরে নেব যে অক্সিজেন তখন কম ক্যারি করছে, তার মানে তখন টুয়ার্ডস রাইটে শিফট করছে। টেম্পারেচার বাড়লে রাইটে শিফট করে, টেম্পারেচার কমলে লেফটে শিফট করে। ঠিক আছে, একদম ক্লিয়ার। উদাহরণ দিয়ে মনে রাখতে হবে, পিএইচ, ধরো বডি অ্যাসিডিক কন্ডিশনে চলে যাচ্ছে, একদমই ভালো ব্যাপার না, বডি অ্যাসিডিক কন্ডিশনে চলে যাচ্ছে, পিএইচ কমে যাচ্ছে, তাহলে পিএইচ লেভেল যদি কমে, তাহলে
রাইটে শিফট করবে, পিএইচ লেভেল যদি বাড়ে লেফটে শিফট করবে। লেফট মানে ভালো, রাইট মানে খারাপ এই অর্থে। ওকে, যদি পার্সিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড বাড়ে, যদি বাড়ে অবশ্যই রাইটে শিফট করবে, যদি কমে লেফটে শিফট করবে। কারণ কার্বন ডাইঅক্সাইডই বাড়ছে, তাহলে অক্সিজেনের সঙ্গে ধরাধরি কী করে হবে? বোঝা গেল কী বললাম? ঠিক উল্টোটা, অক্সিজেনের পরিমাণ যদি বাড়ে তাহলে টুয়ার্ডস লেফটে শিফট করবে, যদি অক্সিজেনের পরিমাণ কমে টুয়ার্ডস রাইটে শিফট করবে। কারণ অক্সিজেনের সঙ্গেই তো ডিসোসিয়েশন কার্ভ, অক্সিজেনের সঙ্গেই তো ধরার ব্যাপারটা। তাহলে অক্সিজেনই যদি কম হয় তাহলে ধরবে কাকে? তাহলে অবভিয়াসলি তুমি উল্টো দিকে ভেবে নিও না যে কার্বন ডাইঅক্সাইড বাড়ছে মানে অক্সিজেন কমছে, বা কার্বন ডাইঅক্সাইড কমেছে মানে অক্সিজেন বেড়েছে, এমন ধরার দরকার নেই। আমি বলছি এর সঙ্গে গুলিয়ে ফেলো না, জানো যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমে গেছে মানে অক্সিজেনের পরিমাণ বেড়ে গেছে, এমন ভাবারটি দরকার নাই। তুমি শুধু কার্বন ডাইঅক্সাইডকে নিয়েই থেমে থাকবে, তার মধ্যে অক্সিজেনকে টেনে আনবে না। ওকে, তার মানে অক্সিজেনের পরিমাণ যখন বাড়লো তখন যে গ্রাফ সেটা টুয়ার্ডস লেফটে শিফট করলো, আর যদি অক্সিজেন কমছে তো রাইটে শিফট করলো। আর এখানে রয়েছে 2,3 ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড, এর পরিমাণ যদি বাড়ে তাহলে সেখানে লেফটে শিফট করবে, আর যদি কমে রাইটে শিফট করবে। এই ধরনের যে 5টা ফ্যাক্টর রয়েছে, এই ফ্যাক্টরগুলো রয়েছে এখানে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বলা হয়। অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ খুব 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 ইম্পর্টেন্ট। ওকে, তো এই মোটামুটি রয়েছে শুধুমাত্র অক্সিজেনের ট্রান্সপোর্ট। এরপর আমরা কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট করব। এরপর আমরা ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড দেখব, মানে কার্বন ডাইঅক্সাইড কীভাবে পরিবাহিত হয় সেই নিয়ে আলোচনা হবে। প্রথমেই দেখো প্রথম কাজ যেটা বলা আছে সেটা নিয়ে আলোচনা করার কিছু নেই। ডিজলভ কন্ডিশনে গুলে, প্লাজমার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গুলে যায় এবং ট্রান্সপোর্ট হয়। ঠিক যেমন করে অক্সিজেনের ক্ষেত্রে 3% আমরা দেখলাম যে ডিজলভ কন্ডিশনে যায়, ওটা নিয়ে বোঝানোর কিছু নেই। সেকেন্ড যে ব্যাপারটা আছে সেটা হলো বাইকার্বনেট আয়ন, যেটাই সবচেয়ে পার্সেন্টেজ বেশি, 70% বাইকার্বনেট আয়ন হিসাবে এখানে কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট হয়। এখন এই বাইকার্বনেট আয়ন ফর্ম করতে যারা সবচেয়ে বেশি হেল্প করে তাদের নাম কার্বনিক অ্যানহাইড্রেজ। খুব গুরুত্বপূর্ণ একটি উৎসেচকের নাম, যারা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জলের বাইন্ড করায় এবং তৈরি করে কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, তো এই যে কার্বনিক অ্যানহাইড্রেজ রয়েছে, প্রথমে কার্বনিক অ্যাসিড তৈরি করে, তারপর সেটা বাইকার্বনেট আয়নে কনভার্ট হয়, আর সেটাই আমরা নিচে পড়ব। তো আর একটা ফরম্যাট রয়েছে যেখানে 23% মোটামুটি রেঞ্জ বলা যেতে পারে, মোটামুটি 22-23%, ওখানে 7-8% এরকম ব্যাপার আর কি। সেটা হলো কার্বামিনো হিমোগ্লোবিন। দেখো ওখানে অক্সি হিমোগ্লোবিন পেয়েছিলাম, কেউ ভুল করে যেন কার্বক্সি হিমোগ্লোবিন কিছু করে দিও না, এটা কিন্তু অনেক স্টুডেন্ট করে। মানে আমরা যখন হিমোগ্লোবিনের ক্ষেত্রে অক্সিজেনের সঙ্গে বাইন্ড করছিলাম, যখন অক্সি হিমোগ্লোবিন বলছিলাম, তখন অনেকে কার্বন ডাইঅক্সাইডের এই জায়গাটা লেখার সময় কার্বক্সি হিমোগ্লোবিন করে দেয়। এই ভুলটি করো না, কার্বক্সি হিমোগ্লোবিন নয়, কিন্তু আমরা পরে গিয়ে পড়বো কার্বক্সি হিমোগ্লোবিনের গল্প। এখানে কার্বামিনো হিমোগ্লোবিন, যেটা ক্যারি করছে 23% মতো। তো এই 3টে ফরম্যাট মোটামুটি রয়েছে। তো এই কার্বামিনো হিমোগ্লোবিন যদি বলি, আমি সব ব্যাপারটা এখানে বুঝিয়ে দিচ্ছি। কার্বামিনো হিমোগ্লোবিন যদি বলি, তাহলে প্রথমে রিডিউসড কন্ডিশনে যে হিমোগ্লোবিন থাকে তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বাইন্ড করে দিয়ে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করে। ওকে, এবার বিষয় হলো যে এই যে 3টে ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটগুলো অ্যাকচুয়ালি কাজ করে কিভাবে, বা একসঙ্গে যদি বলি তাহলে কিভাবে কার্বন ডাইঅক্সাইডই পরিবহন করছে, সেই বিষয়টি এখানে বোঝানো রয়েছে। প্রথমেই দেখো নিচের দিকের এই যে লাইন টানা রয়েছে, নিচের দিকে যে ছবিটা রয়েছে, এটাকে বলা হয় ক্লোরাইড শিফট মেথড বা পদ্ধতি। ক্লোরাইড শিফট পদ্ধতি মানে যতগুলো স্টার দেওয়া যায় ততগুলো স্টার দিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। অথবা হ্যামবার্গার ফেনোমেনন পদ্ধতি, এই প্রসেসটির নাম হলো হ্যামবার্গার ফেনোমেনন বা পদ্ধতি, আবার কেন বলবো হ্যামবার্গার ফেনোমেনন। ওকে, তার মানে ক্লোরাইড শিফট মেথড অথবা হ্যামবার্গার ফেনোমেনন সায়েন্টিস্টের নাম অনুযায়ী এখানে হয়েছে। কি হয় দেখো, এখানটা দুটো জিনিস রয়েছে, সেটা হলো এটা রয়েছে ব্লাড প্লাজমা মানে রক্তের যে প্লাজমা রয়েছে সেই প্লাজমা, আর আরেকটা জায়গা এখানে আমরা করে রেখেছি যে আরবিসি অন্য কেউ নয়, এটা আরবিসি শেপ এরকম হয়। আর একটু বোর্ডটা পেলে আর কি আমরা সুবিধা হতো যে আর একটু বড় করা যেত, এরকম ডাম্বেল শেপ হয়, ডাম্বেল শেপে আরবিসি হয়, ঠিক আছে। তাহলে এটা আমরা আরবিসি ছবি দেখছি। সবচেয়ে বেশি পরিমাণে কার্বনিক অ্যানহাইড্রেজ আছে যার মধ্যে,
সে হলো আরবিসি, লোহিত রক্তকণিকা। প্লাজমার মধ্যেও কার্বনিক অ্যানহাইড্রেজ আছে, যেটা এখন দেখছিলাম এখানে, প্লাজমার মধ্যেও কার্বনিক অ্যানহাইড্রেজ বলে উৎসেচকটি আছে, কিন্তু সবচেয়ে বেশি আমাদের দেহে কার্বনিক অ্যানহাইড্রেজ থাকে আরবিসির মধ্যে। আর সেই জন্য কার্বন ডাইঅক্সাইডের পরিবহনের ক্ষেত্রে কার্বনিক অ্যানহাইড্রেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কি করে? প্লাজমার মধ্যে কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে এলো মোটামুটি ধরে নিতে পারো যে এটা এসছে আশেপাশে যে সেল ছিল সেই সেল ডিফিউশনের মাধ্যমে প্লাজমাকে দিয়ে দিয়েছে। ঠিক যেমন করে আগের ভিডিওতে আমরা এখানে দেখেছিলাম না, সেল ছিল, সেই সেল থেকে কার্বন ডাইঅক্সাইড ব্লাডের মধ্যে ঢুকে গেছে, যেখানে এখানে 45 mmHg ছিল আর এখানে ছিল 40 mmHg। আগের ভিডিও যারা দেখোনি তারা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তাহলে ওখানে বলেছিলাম যে প্রেশারের ডিফারেন্সের জন্য সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছে সেই কার্বন ডাইঅক্সাইড কিন্তু ব্লাডের মধ্যে পৌঁছে গেছে আর সেটা প্লাজমার মধ্যে পৌঁছে গেছে। ওকে, এবার সেই কার্বন ডাইঅক্সাইড পরিবহনের ক্ষেত্রে যেহেতু আরবিসির একটা ব্যাপক ভূমিকা আছে আমরা বলছি, তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড আরবিসির মধ্যে প্রবেশ করছে। এটা আরবিসির ছবি, আরবিসির মধ্যে প্রবেশ করছে। আরবিসির মধ্যেও জল আছে, বাইন্ড করাচ্ছে, নাম কার্বনিক অ্যানহাইড্রেজ, বাইন্ড করিয়ে তৈরি করছে কার্বনিক অ্যাসিড। এরপর এই যে পটাশিয়াম হিমোগ্লোবিন, এটা কিন্তু হিমোগ্লোবিনের একটা স্টেট যেটা আরবিসির মধ্যে থাকে, নর্মালি থাকে। তো সেই পটাশিয়াম হিমোগ্লোবিন বাইকার্বনেট আয়নের সঙ্গে বাইন্ড করছে। ওকে, দিয়ে এখানে কিন্তু হিমোগ্লোবিনকে এটা রিডিউসড হিমোগ্লোবিনকে আলাদা করে দিচ্ছে। মানে হিমোগ্লোবিন মানে যখন হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করছে তখন পটাশিয়ামটা কার্বনেট আয়নের সঙ্গে ওখানে বাইন্ড করে গেল। ওকে, দিয়ে এই যে এখানে এসে দেখো এখানে কি পদ্ধতিটা হচ্ছে। এবার এখানে যে KCO3 আমরা পেলাম, এই জায়গাটায় KCO3 পেলাম, এখানে কি ঘটনা ঘটছে সেটার জন্য আমরা আরেকবার প্লাজমাতে আসতে হবে। প্লাজমাতে নর্মাল লেভেলে থাকছে সোডিয়াম ক্লোরাইড, নর্মালি থাকছে। আমরা যখন বিভিন্ন ফরম্যাটে আমরা আয়োডিন গ্রহণ করছি, মানে যখন আমরা নুন খাচ্ছি আর কি গোদা বাংলায়, তখন তার মাধ্যমে কিন্তু সোডিয়াম ক্লোরাইড পাচ্ছি। মানে সোডিয়াম ক্লোরাইড যে একদম প্রয়োজন নেই তা নয়, সবসময় যে প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে আমরা বলি নুন খাওয়ার ব্যাপারটাই, কিন্তু নুন তো আমাদের শরীরে দরকার আছে। তো তার একটা উদাহরণ এখানে আমরা পাচ্ছি। তো সোডিয়াম ক্লোরাইড তারা প্লাজমার মধ্যে কিন্তু ভেঙে যাচ্ছে, সোডিয়াম এবং ক্লোরিনে ভেঙে যাচ্ছে। ওকে, এরপর কি হচ্ছে, এখানে আমরা যেহেতু মেথডটার নাম বলছি ক্লোরাইড শিফট পদ্ধতি, এখানে কিসের শিফটিং হয় সেটা হলো এই যে HCO3- এর সঙ্গে Cl- এর শিফটিং। কেন? তার কারণ হলো এখানে যখন প্রসেসটা চলছে, KHCO3 যখন অ্যাকচুয়ালি ভাঙছে তখন সেখানে HCO3 প্রডিউস করছে। এবার এটার ব্যালেন্স করতে গিয়ে সেখানে Cl-কে প্রয়োজন হচ্ছে, একটা নেগেটিভ চার্জের আয়নকে দরকার হচ্ছে। আর এখানে সবচেয়ে হেল্প করে যে সে হলো ক্লোরিন আয়ন, সে এখানে পটাশিয়াম এর সঙ্গে বাইন্ড করছে। এখন কি হলো, এই জায়গাটাকে ব্যালেন্স করার জন্য এ বাইরে বেরিয়ে এলো। তাহলে এখানে যে নেগেটিভ চার্জের আয়নটা ঢুকলো, এখানে সেই নেগেটিভ চার্জের আয়নটা বেরিয়ে এলো। এটা ক্লোরিনের এই যে ক্লোরাইডের শিফটিং পদ্ধতি, এটা কি বলা হয় ক্লোরাইড শিফট মেথড বা হ্যামবার্গার ফেনোমেনন পদ্ধতি। তাতে কি লাভ হলো, আমরা কার্বন ডাইঅক্সাইডের পরিবহন দেখছি। তো আলটিমেট বিষয়ের মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিবহন কীভাবে হচ্ছে, এখানে যখন কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করেছিল আলটিমেট কার্বন ডাইঅক্সাইড পরিবাহিত হচ্ছে HCO3, এবং তার পরবর্তী স্টেপে দেখো HCO3-। তাহলে এই যে এই করতে করতে হিমোগ্লোবিনটা যত দূর নিয়ে গেছে তত দূর পর্যন্ত কিন্তু HCO3 এই ফরম্যাটে নিয়ে যাচ্ছে। এবার যে জায়গাতে এখানে এক্সচেঞ্জ করছে সেই জায়গাতে HCO3 এখানে বেরিয়ে এসছে এবং যে সোডিয়াম এখানে পড়েছিল সেই সোডিয়ামের সঙ্গে বাইন্ড করছে। দিয়ে এনে HCO3 এই যে ফরম্যাটটা এখানে এসে এই ফরম্যাটটা ব্লাডের সঙ্গে কিন্তু আরও বহুদূর ক্যারি করতে পারে প্লাজমার সঙ্গে। যখন গিয়ে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কোথাও কম দেখছে তখন সেখানে ধরো এটা ছিল সেই 45 mmHg আর তার পাশে ধরো 40 mmHg, যখনই দেখছে যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ পাশে কম আছে তখনই এখানে এনে HCO3 থেকে CO2 বেরিয়ে চলে যাচ্ছে। এই যে গোটা পদ্ধতিটা চলছে এটাকে বলা হয় হ্যামবার্গার ফেনোমেনন পদ্ধতি, এবং এটাকে ক্লোরাইড শিফট মেথড এই জন্যই বলা হয় যেহেতু HCO3- এখানে বেরোনোর জন্য এখানে ক্লোরিন আয়ন এখানে ক্লোরাইড এখানে শিফটিং করছে, সেই জন্য একে ক্লোরাইড শিফট পদ্ধতি বলা হয়।
আর এখানে বাকি জায়গায় তো এখানে হেল্প করেছে কার্বনিক অ্যানহাইড্রেজ, এখানে পটাশিয়াম হিমোগ্লোবিন, এরা তো হেল্প করেছে এই জায়গাগুলোতে। এরপরে যদি বলো যে কিভাবে এটা আবার কন্টিনিউ হবে, কন্টিনিউ হয় এইভাবে যে এই যে KCl আমরা এখানে পাচ্ছি না, পটাশিয়াম ক্লোরাইড এখানে পাচ্ছি, পরে পটাশিয়াম ক্লোরাইড ভাঙে হিমোগ্লোবিনের সঙ্গে নর্মাল যেমন বাইন্ড করা আছে পটাশিয়াম হিমোগ্লোবিন তৈরি করে, আর ক্লোরিন আয়ন মানে ক্লোরাইড কিন্তু বাইরে বেরিয়ে আসে পরে গিয়ে, এটা পরিবহনের পর। না হলে সোডিয়াম ক্লোরাইড কিন্তু কন্টিনিউ দরকার হয়েই যেত, এত দরকার নেই, কারণ এই প্রসেসটা কন্টিনিউ করা যেতে পারে ঘুরিয়ে ফিরিয়ে। তো এই জিনিসটা কিন্তু আমাদের 3 নম্বর থেকে 5 নম্বর বিভিন্ন ধরনের কোশ্চেনে কিন্তু এই জিনিসটি আসে। 2 নম্বর কোশ্চেন হিসেবে ক্লোরাইড শিফট পদ্ধতি কী আসতে পারে, হ্যামবার্গার ফেনোমেনন কী, এ সমস্ত আসতে পারে। এছাড়াও আমাদের আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেনের সঙ্গে রয়েছে, আমাকে বলে দিতে হবে, আমাদের মানে মোবাইলে স্পেস কম আছে আর কি, একটু তাড়াতাড়ি বলতে হচ্ছে। সেটা হলো বোর এফেক্ট আর হ্যালডেন এফেক্ট কী, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু খুব সোজা জিনিস, দুজন সায়েন্টিস্টের নাম অনুযায়ী করা আছে। বোর এফেক্ট হলো, দেখো এই যে হিমোগ্লোবিনের কথা বলছি না, হিমোগ্লোবিনের কথা বলছি, এ মানে অ্যাকচুয়ালি রাজনৈতিক নেতাদের মতো, দল ভারী থাকলেই শিফট করে যায়, মানে দল ভারী দেখলেই না ওই দলে চলে যায়, সেরকমের ব্যাপার আর কি হিমোগ্লোবিন। কীরকম, যদি বলে যে কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, ও বলছে আমি কার্বন ডাইঅক্সাইডের দলে, মানে যদি কার্বন ডাইঅক্সাইডের অ্যাফিনিটি বেশি থাকে, যদি পরিমাণ বেশি থাকে, তাহলে ও কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বাইন্ড করারই অ্যাফিনিটি দেখায়, যেটাকে বলা হয় বোর এফেক্ট। যদি এটা অক্সিজেন হয়, বুঝতে চল ভাই আমি তোর সঙ্গেই বন্ধুত্ব করবো, মানে অক্সিজেন যদি বেশি থাকে, কার্বন ডাইঅক্সাইড হিমোগ্লোবিনের পাশাপাশি যদি অক্সিজেন বেশি ঘোরাঘুরি করে, তাহলে হিমোগ্লোবিন অক্সিজেনের সঙ্গে বাইন্ড করতেই বেশি ভালোবাসে, তো তখন সেটা হলো হ্যালডেন এফেক্ট। আরেকবার বলে দিই, যদি এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কোথাও বেশি থাকে, যে হিমোগ্লোবিনের পাশে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড রয়েছে, তাহলে বলছে আমরা হিমোগ্লোবিনের সঙ্গেই বাইন্ড করব, আমরা অক্সিজেনের সঙ্গে চিনি না অক্সিজেনকে, তখন সেটা হয়ে যাবে বোর এফেক্ট। আর যদি বলছে যে না অন্য কোনো জায়গায় দেখছে যে অক্সিজেন বেশি আছে, ও বলছে আমি অক্সিজেনের সঙ্গেই বাইন্ড করবো, আমি কার্বন ডাইঅক্সাইড চিনি না, আর সেটা হয়ে গেল হ্যালডেন এফেক্ট। আরেকটা কথা বলে রাখি, সেটা হলো হিমোগ্লোবিনের সবচেয়ে বেশি অ্যাফিনিটি বা ভালোবাসা যার সঙ্গে রয়েছে তার নাম কার্বন মনোঅক্সাইড, যেটা আমাদের একদমই দরকার নাই, যেটা আমাদের শরীরে ঢুকলে পয়জনাস হয়ে উঠবে, এবং সেটা পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি কার্বন মনোঅক্সাইডের সঙ্গে সবচেয়ে ভাব ভালোবাসা রয়েছে, তারপরে কার্বন মনোঅক্সাইড এবং অক্সিজেন, কার্বন মনোঅক্সাইডের সঙ্গে সবচেয়ে বেশি, তারপর কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের সঙ্গে এদের অ্যাফিনিটি রয়েছে। ওকে, তো এই বোর এফেক্ট হ্যালডেন এফেক্ট কি 2 নম্বরের কোশ্চেনে খুব পড়ে, এটা অবশ্যই দেখে রাখবে। তো এই মোটামুটি আমাদের ভিডিও বিষয়বস্তু আজকে ছিল ট্রান্সপোর্ট অফ গ্যাসেস। আমরা আগের দিনে এক্সচেঞ্জ পড়েছিলাম, আর এখন দেখলাম কিভাবে পরিবাহিত হয় তার একটা মাধ্যম এখানে কিন্তু দেখানো হলো। তো আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে বা কিছু ডাউট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। নতুন দেখছো এমন যদি হও, তাহলে পুরনো ভিডিওগুলো একটু দেখে নাও, নাহলে বুঝতে পারবে না। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। নেক্সট ভিডিওতে আমরা পরবর্তী আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।